ইংরেজিতে একটা প্রবাদ আছে, ডাস্ট দ্য ওয়ার্ড টু ডাস্ট রিটার্নেস্ট, অর্থাৎ আমরা মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতেই মিশে যাব। আর এইটুকু জীবনকালের মধ্যেই বেঁচে থাকে মানুষের সমস্ত সুখ, দুঃখ, ভালোবাসা। ভাবনার এই ক্ষেত তখনই ফসলে ভরে ওঠে যেটা প্রকৃতি মা মানুষকে উপহার হিসাবে দেয়। গীতা দেবী, আপনার স্বামী আকাশ বর্মার কোনো রকম খবর আমরা পেলেই আপনাকে ইনফর্ম করে দেব। 1 মাস হয়ে গেছে, ও এভাবে না বলে কখনো কোথাও যায় না। দেখুন, আমরা সব রকম চেষ্টা করছি আর আশা করছি যে আপনার স্বামীকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। দেখুন মাধুরী দেবী, আমরা ওনার ফটোগ্রাফ সব জায়গায় লাগিয়ে দিয়েছি, কন্টিনিউয়াস অ্যানাউন্সমেন্টও করা হচ্ছে, কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। যার স্বামী 3 মাস ধরে নিরুদ্দেশ, সে ধৈর্য কি করে ধরবে ইন্সপেক্টর? আমরা যথাসাধ্য চেষ্টা করছি ম্যাডাম, আর আশা করছি যে আপনার হাজব্যান্ডকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। আর আপনাকেও এটা বুঝতে হবে যে স্বইচ্ছাতে কেউ যদি কোথাও চলে যায়, তাকে খুঁজে বার করাটা কঠিন হয়ে যায়। উত্তর মুম্বাইয়ের বোরিভালি এলাকার বাসিন্দা আকাশ বর্মা 2008 সাল থেকে নিখোঁজ ছিল। ওই এলাকারই আরেকজন বাসিন্দা গোবিন্দ রাজপুতও 2010 সাল থেকে নিখোঁজ। দুটো মিসিং ফাইলই 2012 সাল অবধি একইভাবে পড়েছিল। দুজন মিসিং ব্যক্তিরই কোনো খবর ছিল না। দুজনের হারিয়ে যাওয়ার কারণ এখনো জানা বাকি। হ্যালো হ্যালো, আমি মনসুখানি বলছি। বলুন মিস্টার মনসুখানি। মিস্টার দত্ত, মাখিজা যে প্লটটা আপনাকে বেচতে চাইছে সেটা আন্ডার লিটিগেশনে রয়েছে। আমার পারমিশন ছাড়া ওই জমিটা বিক্রি হতে পারে না। যদি আপনি মাখিজার সাথে কোনো ডিল করে থাকেন তাহলে সেটা আপনি আপনার রিস্কে করছেন। 1 মিনিট, আমার কথা শুনুন। আমার আর কিছু শোনার নেই। আমার দায়িত্ব ছিল আপনাকে জানানোর, জানিয়েছি। এবার আপনার ব্যাপার। সাবধানে যেও, আর বড়দা পৌঁছেই ফোন করো। পৌঁছেই ফোন করবে, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে পৌঁছেই ফোন করে দেব। আর মায়ের চিন্তা তুমি একদম করো না। আর মা, তুমি বিয়ে অ্যাটেন্ড করে শিগগির ফিরে এসো, একদম দেরি করবে না কিন্তু। হ্যাঁ চারু, দেখো, একে তো এটা নতুন বাড়ি, আমি আর সুনীল 2-4 দিন বাইরে খেয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি, তার বেশি কিন্তু হবে না। কিরে? আচ্ছা বাবা, তাড়াতাড়ি চলে আসবো। আর শোনো, ফ্ল্যাটের রিনোভেশনের দিকে খেয়াল রেখো, মনে থাকবে? আর আমি শৈলেশ দাকে গ্রানাইটের কিছু স্যাম্পল দিয়েছি, খেয়াল করো আজে বাজে গ্রানাইট যেন ফিট না করায়। ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ। ফ্ল্যাটের ভালো করে খেয়াল রেখো। ওকে ম্যাডাম, আর কিছু না, ব্যাস চলো। হ্যাঁ মা, বেঁচে থাক বাবা। ব্যাস ব্যাস, সাবধানে থাকিস। হ্যাঁ, বাই, Bye, see you. আসি রে দাদা। হ্যাঁ নীরব, বল। রাজেশ, আর্জেন্ট দেখা করতে হবে। 12টায় আসতে পারবি? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেন, বিশেষ কিছু ব্যাপার নাকি? হ্যাঁ, কান্ডিবালি হাইওয়ের পাশে যে রেস্টুরেন্টটা আছে না, স্পাইস কোট, ওখানে চলে আয়। আমার ওখানে একটা কাজও আছে। ঠিক আছে, 12টা দেখা হচ্ছে। কি হয়েছে বাবা? টেনশনে কোনো ব্যাপার? না, কিছু না। মাখিজার ওই ডিলটা ক্যান্সেলই ধরে নে। আমার মনেই হয়েছিল। জমিটা নিয়ে কোর্টে কেস চলছে না? হ্যাঁ, তবে আমি গ্রীষের সঙ্গে কথা বলছি, ও কোনো একটা রাস্তা বার করবেই। আরে এখন আবার কার ফোন? আমি দেখছি। নির্মলা,
যদি কোনো ব্রোকার হয় তাহলে বলবে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। রাজেশ ফোন করেছে। হ্যাঁ রাজেশ বল। জগদীশ গানাত্রা? কে বলছেন? আগে আপনার ভাই রাজেশ গানাত্রার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? কোথায়? মহালক্ষীতে। আপনি কে বলছেন? আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়। উনি আমাকে ফোনটা দিয়ে বললেন আমার দাদা জগদীশ গানাত্রাকে ইনফর্ম করে দিন। রাজেশ কোথায়, কেমন আছে সে? ব্যাটারি খুবলো, আমি ফোনটা রাখছি। হ্যালো হ্যালো, রাজেশের সিরিয়াস কিছু হয়নি তো? হ্যালো হ্যালো, আরে কি হয়েছে? রাজেশের অ্যাক্সিডেন্ট হয়েছে হে ভগবান। মহালক্ষীতে। আর যে ফোন করেছিল বেশি কথা বললো না, ফোনে ব্যাটারি নেই বলে। রাজেশ কোথায় আছে, কেমন আছে সেটা কি তুমি একবার দেখো আমি না? এক্ষুনি বেরোচ্ছি, তুমি কমলেশকে ফোন করে জানাও। হ্যাঁ আমি করছি। হ্যালো। আমি যশলোক, ভাটিয়া, জে বালা, সেন্ট জর্জ সব জায়গায় দেখেছি, কোথাও ওকে পেলাম না। আর জগদীশদা, আমি ব্রিজ ক্যান্ডি, স্যাফি আর বম্বে হসপিটালেও খুঁজেছি। মহালক্ষীতে হওয়া কোনো অ্যাক্সিডেন্ট কেস তো ওখানে আসেনি। আমি ট্রাফিক পুলিশকে কন্ট্যাক্ট করছি। হ্যাঁ, আমি সুনীলকে ফোন করছি। হ্যাঁ তাড়াতাড়ি কর। হ্যাঁ কমলেশ কাকা। শোন সুনীল, একটা খারাপ খবর আছে। তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? কোথায়? সিরিয়াস কিছু হয়নি তো? আমি কিচ্ছু জানি না সুনীল। জগদীশ কাকার কাছে তোর বাবার ফোন থেকে ফোন এসেছিল যে মহালক্ষীতে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন হসপিটালে আছেন? সেটাই তো জানতে পারিনি সুনীল। এখানকার সবকটা হসপিটাল আমার চেক করা হয়ে গেছে, ওনাকে কোথাও ভর্তি করা হয়নি। কিন্তু ফোনটা কে করেছিল? কোনো পথ চলতি মানুষ হবে। তোর বাবা ওনাকে বলেছিলেন জগদীশ দাকে ফোন করতে। বাবা আমাকে ফোন করলো না কেন? আমি জানি না রে সুনীল, আমি শুধু এটাই জানতে চাই যে তোর বাবা সকালে কোথায় গিয়েছিলেন। আমি ঠিক জানি না কাকা। সকালে মা, ঠাকুমা আর বোন বড়দায় গেছে। তার কিছুক্ষণ পরেই এই 11টা সাড়ে 11টা নাগাদ বাবাও বেরিয়ে গেল, আমাকে কিছুই বলে যায়নি। না স্যার, মহালক্ষীতে ইনোভার কোনো অ্যাক্সিডেন্টের কেস এখনো এসে জমা পড়েনি। ঠিক আছে, তাহলে আপনি বলছিলেন যে আপনার ভাই রাজেশ বড়িওয়ালিতে থাকে? হ্যাঁ স্যার। স্যার, রাত প্রায় 8:30 নাগাদ সেই লোকটা রাজেশের ফোন থেকেই আমাকে ফোন করে, আর তারপর থেকেই ওর ফোনটা সুইচ অফ আসছে। এখন 11টা বাজে। যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে এতক্ষণ বড়িওয়ালি পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়ে আসতাম। রাজেশ গানাত্রা আমার মেজো ভাই, জহুরি, সঙ্গে রিয়েল এস্টেট ডেভেলপারও। আমার বাবাই সকাল 11:30 নাগাদ বাড়ি থেকে বেরোন। কোথা থেকে? আমাদের কান্দিওয়ালি বাড়ি থেকে। আপনি তো বলেন বড়িভ্যালিতে থাকে। হ্যাঁ বড়িভ্যালিতেই থাকে, কিন্তু এখন ওর বাড়িতে রিপেয়ারিং এর কাজ চলছে, আর কান্দিভ্যালির বাড়িতে সেই জন্য ওরা এখন ভাড়াতে থাকে। আপনার কাছে অ্যাক্সিডেন্টের ফোন এসেছিল 8:30টার সময়। হ্যাঁ ইন্সপেক্টর। আর আপনি কোথায় থাকেন? পেরেলে। ফোন করে লোকটা বলছিল অ্যাক্সিডেন্টটা মহালক্ষীতে হয়েছে, আর আমি কিছু জিজ্ঞেস করবার আগেই ওই লোকটা বললো ব্যাটারি ডাউন হয়ে গেছে আর ফোনটা কেটে গেল। তারপর? তখন আমি ছোট ভাই কমলেশকে ফোন করি। তারপর আমরা সাউথ মুম্বাইয়ের সবকটা হসপিটাল খুঁজে দেখেছি, কিন্তু রাজেশ দা তো কোথাও ভর্তি হননি। তারপর আমি সুনীলকে ফোন করলাম এটা জানার জন্য যে রাজেশ দা সকালবেলা কোথায় বেরিয়েছিলেন। ইন্সপেক্টর, আমরা ট্রাফিক হেডকোয়ার্টারেও গেছিলাম, কিন্তু ওখানেও কোনো রকম অ্যাক্সিডেন্টের কেস রেজিস্টার হয়নি। সকাল অবধি ওয়েট করা যাক। হয়তো যে ফোন করেছিল সে ভুল করে মহালক্ষী বলেছে, বা আপনি হয়তো ভুল শুনেছেন। আর আমরাও খোঁজ নিয়ে দেখছি হয়তো অন্য কোনো হসপিটালে আছেন। আর হ্যাঁ, রাজেশ গানাত্রার একটা ছবি লাগবে আইডেন্টিফিকেশনের জন্য। 29 এপ্রিল 2012 দেখে মনে হচ্ছিল যে জহুরি এবং রিয়েল এস্টেট ডেভেলপার রাজেশ গানাত্রার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু তার দাদা আর পরিবারের লোকেরা তার কোনো খোঁজই পাচ্ছিল না। আর এই অ্যাক্সিডেন্টের খবর পথ চলতে একজন ব্যক্তি রাজেশের ফোন থেকেই দিয়েছিল। অ্যাক্সিডেন্টের দিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময় রাজেশ খুবই টেনশনে ছিল। একটা জমির ডিল নিয়ে সমস্যা হচ্ছিল। এই জমির ডিলটাই রাজেশের নিখোঁজ হওয়ার কারণ হয়ে উঠল, কিন্তু এই ঘটনার আসল কারণ বহু আগেই মাথাচাড়া দিয়েছিল। কি হয়েছে? রাজেশ কোথায়?
মা তোমরা এখানেই থাকো, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। জগদীশ জ্যাঠা আর কমলেশ কাকা ওখানেই আসছেন। কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় তোর বাবা কিছু নিশ্চয় বলেছে। না মা, কিচ্ছু বলে যায়নি, শুধু একটু টেনসড মনে হচ্ছিল। কি হয়েছে বাবা? টেনশনে কোনো ব্যাপার? কিছু না। আমরা রাজেশের অফিসেও গেছিলাম, কিন্তু কাল তো ও অফিসেও যায়নি। তুমি তো বলছিলে বাড়ি থেকে বেরোনোর আগে তোমার বাবার কাছে একটা ফোন এসেছিল। হ্যাঁ স্যার, আমার মনে হয় ওটা ওনার পার্টনার নীরব দত্তের ফোন ছিল। স্যার, রাজেশ গানাত্রার ফোনটা এখনো সুইচ অফ রয়েছে। ওনাকে লাস্ট কল করেছিল কোনো নীরব দত্ত 11:25 স্যার 12টার সময় কোথাও দেখা করার কথা হচ্ছিল, কোন একটা রেস্টুরেন্টে। রাজেশ গানাত্রা লাস্ট কলটা 444-786-789 করেছিল। কার নাম্বার এটা? কোনো গিরিশ চৌবে স্যার। সেটা কি? নীরব দত্তকে ডাকো। স্যার, আগে হ্যাঁ, আমি আর রাজেশ বিজনেস পার্টনার। শেষ কবে দেখা হয়? কাল দুপুর 12টায় স্পাইস কোর্টে দেখা হয়েছিল। কোন স্পাইস কোর্টে? ওই কান্দিবলি হাইওয়ের কাছেরটা? হ্যাঁ ঠিক ইন্সপেক্টর। কিন্তু ব্যাপারটা কি, রাজেশ ঠিক আছে তো? আমরা ঠিক জানি না মিস্টার দত্ত। কালকে রাজেশের দাদাকে কেউ রাজেশের ফোন থেকে ফোন করে জানিয়েছে যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু রাজেশ কোনো হসপিটালে অ্যাডমিটও হয়নি। আর ট্রাফিক পুলিশের কাছে অ্যাক্সিডেন্টের কোনো কেসও নেই। আর রাজেশের ফোনটা তখন থেকেই সুইচ অফ। ইন শর্ট, আপনার বিজনেস পার্টনার রাজেশ গানাত্রা এখন নিখোঁজ। আর এই যে অ্যাক্সিডেন্টের গল্পটা, এটা আমার মিথ্যে মনে হচ্ছে। ও মিস্টার দত্ত, রাজেশ যখন বাড়ির থেকে বেরোয় তখন টেনশনে ছিল। আপনি কি বলতে পারবেন ব্যাপারটা কি? আমি আর রাজেশ একটা জমি কিনতে চাইছিলাম। বিরারের পাশে একটা বিল্ডিং বানানোর প্ল্যান ছিল। এই জমিটা নিয়ে আমরা এত দূর এগিয়ে গিয়েছিলাম যে যখন জানতে পারলাম যে ওটাতে লিটিগেশন আছে কোর্টে, ওটা গিরিশ চৌবেটাকে? আমি গিরিশের সঙ্গে কথা বলছি, ও কোনো একটা রাস্তা বার করবে। গিরিশ আমার আর রাজেশের তরফ থেকে ওই জমিটার ব্যাপারে পার্টির সঙ্গে কথা বলছিল। ও রিয়েল এস্টেট ডিলার। হ্যাঁ, কাল 12:30টার সময় রাজেশদার সঙ্গে দেখা করেছিলাম। কি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। সুশীল, আমি পুলিশ স্টেশন থেকে ঘুরে আসছি, তুই এখানে একটু সামলা। আগে হ্যাঁ স্যার, রাজেশদার সঙ্গে কাল দেখা হয়েছে। কোথায় আর কখন? স্যার কান্দিবালি ইস্টে স্পাইস কোর্ট রেস্টুরেন্টে ওই 12:30 নাগাদ। ওখানে আপনারা কতক্ষণ ছিলেন? ওই 15-20 মিনিটের জন্য। তারপর রাজেশ কোথায় গিয়েছিল? জানি না স্যার, উনি ওনার মতো চলে যান, আমি চলে আসি। আমার তো মনে হলো উনি অফিসে গেছেন, ওনার অফিস কান্দিবালি ইস্টে। না, উনি অফিসে যাননি। তাহলে জানি না স্যার, কিন্তু এটা খুব অদ্ভুত ব্যাপার। তুমি রাজেশ গানাত্রার জন্য ল্যান্ড ডিল করছিলে? হ্যাঁ। কি ডিল ছিল? আর সেদিন তোমাদের মধ্যে কি কথা হয়? রাজেশদা ওই জমিটা সোনার থেকেও দামি, ওটার উপরে সবার নজর আছে, কিন্তু এখন ওটা লিটিগেশনে থাকলে কিছু করার নেই। গিরিশ, তুই এই ব্যাপারটা আগে থেকে কিছু জানতিস না? কত প্ল্যান করেছি এই প্রজেক্টটা নিয়ে, কত সময় নষ্ট হয়েছে বলতো এর পেছনে। যদি জানতাম তাহলে ওই জমিটা কেন আপনাকে দেখাতাম? আমারও তো সময় নষ্ট হয়েছে না স্যার। প্রায় 50 একর জমি, ওই বিরাট থেকে 10 মিনিট দূরেই। আমি রাজেশদা, নীরবদা দুজনকেই জমিটা দেখিয়েছিলাম, আর ওদের খুব ভালোও লেগেছিল। আমার মনে হয়েছিল ডিল ফাইনাল হয়ে যাবে, সবার লাভ হবে। কিন্তু স্যার শেষ মুহূর্তে জানতে পারি জমিটা ক্লিয়ার নয়, কোর্টে কোনো মামলা চলছে, সবার মুড অফ হয়ে যায়। কিন্তু রাজেশদা এতে একটু বেশি রিঅ্যাক্ট করেন। যে কোনো ছোট ব্রোকারই একটা পানের দোকানও কাউকে দেখানোর আগে কাগজপত্র দেখে নেয়, আর তুমি 50 একর জমি কাগজপত্র না দেখিয়ে দিলে। মানছি স্যার, এখানেই ভুল হয়েছিল। কিন্তু স্যার বড় পার্টি ছিল, বলছিল বিক্রি করতে চায়, সবকিছু ফাইনাল হয়ে গেল, ডিল হতেই যাচ্ছিল। কিন্তু স্যার তখনই হঠাৎ করে এগেনস্ট পার্টি নীরবদাকে ফোন করলো আর বলল যে মামলা কোর্টে রয়েছে, কোর্টে যেতে হবে, শুধু শুধু ঝামেলা। আর স্যার এইভাবে পুরো ব্যাপারটা কেঁচে গেল। আমার খুব ভয় করছে,
আমার মনে হয় ঘটনাটা অন্য কিছু। 2 দিন হয়ে গেল, আমার তো মনে হচ্ছে যে আমাদের রাজেশকে কেউ হয়তো কিডন্যাপ করেছে। কিন্তু যদি কেউ কিডন্যাপই করতো তাহলে তো টাকা চেয়ে এতক্ষণে ফোন করতো। ওহ, কিছুদিন ধরে না খুব দুশ্চিন্তায় ছিল, খুব খিটখিটে হয়ে গিয়েছিল। ও তো কাউকে কিছু বলতোও না যে কি হয়েছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে ও এত টেনসড থাকতো কেন। দেখো, আমি বললাম তো আমি জানি না, আর তাতে আমার কিছু যায় আসে না। আরে আমার ভুলটা কোথায়? উল্টে তো আমিই ফেসে গেলাম। কি 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 শোনো 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 শোনো, ক্ষতি আমার হয়েছে আর আমি তোমার কথা শুনবো? কি ভেবেছো কি আমাকে? হ্যাঁ, দেখো, ইন্সপেক্টর, ওই জমিটা যতটা মাখিজা ততটা আমারও। আমার কনসেন্ট ছাড়া ওই জমিটা বেচতে পারে না। এই দেখুন, মামলাটা কোর্টে আছে, আর যতক্ষণ না কোনো ফয়সালা হচ্ছে ততক্ষণ ওই জমিটা কেউ টাচ করতেও পারবে না। প্রথমে কোর্টের পারমিশন চাই, তারপর আমার পারমিশন। তখন, শুধুমাত্র তখনই এই ডিলটা হতে পারে। নীরব দত্তকে আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, করতে হয়েছিল, এটা আমার ডিউটি ছিল। উনি তো কোনোদিন এই জমিটা পেতেনই না, শুধু শুধু ওনাকে হ্যারাস হতে হতো। আর মাখিজা যদি ওনার থেকে টাকা নিত সেটা তো বেআইনি হতো, তাই না? ইন্সপেক্টর, আমি ততটাই জানি যতটা রাজেশ জানতো। আমরা একসাথে ডিল করতাম। আরে আমরা তো পার্টনার। আমি এটা বুঝতে পারছি না আপনি ফালতু আমাকে কেন সন্দেহ করছেন। আমরা কাউকেই সন্দেহ করছি না মিস্টার দত্ত, শুধু জিজ্ঞাসাবাদ করছি। আমরা এটাই জানার চেষ্টা করছি যে রাজেশ গানাত্রা কোথায়, বা ওনার সঙ্গে কি হয়েছে, আর উনি কি অবস্থায় আছেন। সেলফোনটা এখনো সুইচ অফই রয়েছে স্যার, আর আনট্রেসেবলও। আর হ্যাঁ স্যার, রাজেশ গানাত্রার ওয়াইফ চারুলতা গানাত্রার সাথে কথা হয়েছে। উনি বললেন যে উনি কয়েকদিন ধরে টেনশনে ছিলেন, ওনার সন্দেহ যে হয়তো কিডন্যাপ হয়েছে। না না, এটা কিডন্যাপিং এর কেস হলে এতক্ষণ নিশ্চয়ই ফোন এসে যেত। একটা ডিল হতে গিয়ে হলো না, এতে কিডন্যাপিং এর প্রসঙ্গ কেন আসছে? শোনো, এখানে স্টোরিটা অন্য কিছু। কেউ আসল গল্পটাকে লুকিয়ে অন্য গল্প শোনাচ্ছে। এটা কে আর কেন করছে তার খোঁজ আমরা নেব। আর শোনো, রাজেশ গানাত্রার ব্যাংক অ্যাকাউন্ট আর সমস্ত ডিটেল আমার চাই। জুয়েলারি বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস, ওর বিজনেসের সমস্ত ছোটখাটো ডিটেলস আমার চাই। ইয়েস স্যার। একটা ল্যান্ড ডিল হলো না, তাই লোকটাই গায়েব হয়ে গেল। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। 1 সপ্তাহ কেটে গেল। রাজেশ গানাত্রার নিখোঁজ হবার কেসে কোনো লিড পাওয়া যাচ্ছিল না, কিছু অনুমান করা যাচ্ছিল না যে তার সঙ্গে কি হয়েছে। তারপর হঠাৎই পুলিশের কাছে দুটো বড় প্রমাণ চলে আসে। এই দুটি প্রমাণই রাজেশ গানাত্রার সেই ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছিল যেটা রেনোভেশন হচ্ছিল। আর রাজেশের ব্যাংক ট্রানজ্যাকশন দেখেও পুলিশ হকচকিয়ে গিয়েছিল। আমার কিন্তু আজকে সন্ধ্যের মধ্যেই কাঠের কাজ কমপ্লিট চাই। আরে তুই ওটা কি করছিস? যত সব। আরে বৌদি, রাজেশদার কোনো খবর পেলেন? না শৈলেশদা, এখনো কিছু খবর পাইনি। ও, আরে তাড়াতাড়ি কর না, কি করছিস? টাকা? আরে বৌদি, আপনি এ কি বলছেন? আমার কোনো কারিগর আপনাদের আলমারি খুলবে কি করে? কিন্তু আপনার রাজেশ দা তো 2 লাখ টাকা ক্যাশ রেখেছিলেন ভিতরে, সেটা তো গায়েব হয়ে গেছে। বৌদি, এই লোকগুলো আমার সঙ্গে বহু বছর ধরে কাজ করছে, এদের আমি খুব ভালোভাবেই চিনি। এরা কোনোদিনও এরকম কাজ করবে না। আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। কি 29 এপ্রিল রাত 10:30টায় রাজেশবাবু ক্রেডিট কার্ড ইউজ করেছে? হ্যাঁ ইন্সপেক্টর, ওর ব্যাংকের ট্রানজ্যাকশন তো সেটাই বলছে। কিন্তু জগদীশবাবু, রাত্রি 8:30টার সময় একটা লোক রাজেশবাবুর মোবাইল থেকে আপনাকে ফোন করে যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর 2 ঘন্টা পরেই ওনার ক্রেডিট কার্ডটা ব্যবহার করা হয়। সেটাই তো, আপনি নিজেই দেখুন না। হ্যাঁ বৌমা, বলো। কি? স্যার, আলমারি বা লকার কোনোটাই ভাঙা হয়নি। এই আলমারি আর লকারের এক্সট্রা চাবি রাজেশবাবুর কাছে থাকতো, রাইট মিসেস গানাত্রা? হ্যাঁ ইন্সপেক্টর। 29 এপ্রিল 2012 রাত 8:30টায় এক অপরিচিত ব্যক্তি রাজেশের সেল থেকে কল করে আর জগদীশবাবুকে বলে রাজেশের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর রাত 10:30টায় দৈসার ইস্টের একটা কাপড়ের দোকানে রাজেশবাবুর ক্রেডিট কার্ড সোয়াইপ করা হয়।
আর এখন আমরা জানতে পারছি ওনার ফ্ল্যাট থেকে 2 লাখ টাকা চুরি হয়ে গেছে। লকারটা ভাঙা হয়নি, বরং চাবি দিয়ে খোলা হয়েছিল। এখানে তো রাজেশ গানাত্রার নাম লেখা রয়েছে। স্যার আমি ডিউটিতে ছিলাম না, নাইটে অন্য লোক ছিল, রাধেশ্যাম। তাহলে রাধেশ্যামকে এক্ষুনি নিয়ে আসো। স্যার, কেউ একটা গেম খেলছে আর রাজেশও হয়তো খুব বিপদে আছে। ওর সেলফোনটা ইউজ করা হয়, ওর ক্রেডিট কার্ডটাও ব্যবহার করা হয়, আর লকারের চাবিও ব্যবহার করা হয়। এইরকম গেম কে খেলতে পারে জগদীশ বাবু? ইন্সপেক্টর, যদি আমার স্বামী এখানে আসতো তাহলে ও রেজিস্টারে নিজের নাম লিখতে যাবে কেন, তাও আবার নিজের ফ্ল্যাটে আসার জন্য? আর এই রেজিস্টারে যে হ্যান্ডরাইটিং আছে সেটা আমার হাজবেন্ডের নয়। এই চাবি কি আর কারোর কাছে আছে? স্যার এটাই রাধেশ্যাম, 29 তারিখ রাতে এই ডিউটিতে ছিল স্যার। রাধেশ্যাম, রাজেশ গানাত্রা নিজের ফ্ল্যাটে যাওয়ার জন্য রেজিস্টারে এন্ট্রি করেছিল কেন? না তো স্যার, আমি যতক্ষণ ডিউটিতে ছিলাম সাহেব তো আসেননি। তাহলে ফ্ল্যাটে কে গিয়েছিল? ওই লোকটা তো বললো কন্ট্রাক্টর। এই কি 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 বাজে কথা বলছিস? আমি তো কন্ট্রাক্টর স্যার, সেদিন রাত্রিরে আমি আসিনি। এ মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছিস কেন? না স্যার, ইনি ছিলেন না, অন্য একজন ছিলেন। কে ছিল? সেটা তো স্যার। হ্যাঁ সাহেব, কোথায় যাবেন? 301-এ। 301-এ তো কাজ চলছে, আর ওখানে তো এখন কেউ নেই। সেটা আমি জানি, ওখানে আমারই লোক কাজ করছে। আমি কন্ট্রাক্টর, দেখতে এসছি কি কাজ হয়েছে, কি বাকি আছে। ঠিক আছে স্যার, এন্ট্রি করে দিন। ও যে নাম আর নাম্বারটা লিখেছিল সেটা চেক করনি? না স্যার, চেক তো করিনি, ভুল হয়ে গেছে। না স্যার, না স্যার, ইনিও নন। না 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 স্যার। তোমার এই লোকটার মুখটা ভালোভাবে মনে আছে? হ্যাঁ স্যার, একবার দেখলেই চিনতে পারবো। স্কেচ আর্টিস্টকে ডাকো। স্যার, স্যার, A to Z গার্মেন্ট স্টোর, দাইসার ইস্ট। ওখানেই রাজেশের ক্রেডিট কার্ডটা ইউজ হয়েছিল। স্যার 1 মিনিট। স্যার এই যে 6টা শার্ট নিয়েছিলেন উনি রাত 10:35 আর তারিখটা ছিল 29 এপ্রিল 2012। আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা নেই? স্যার ওই কিছুদিন আগে অর্ডারটা দিয়েছি, এখনো ইনস্টলেশন করেনি। গত 4 বছর ধরে আমরা সব দোকানদারকেই বারবার বলছি যে সিসিটিভি ক্যামেরা লাগান, সিসিটিভি ক্যামেরা লাগান, আর আপনারা সিরিয়াসলি শোনেনই না। সেলসম্যান ছিল রবি শিন্ডে। হ্যাঁ ডাকুন। 29 এপ্রিল 2012 রাত 10:30টায় একটা লোক 6টা শার্ট কিনেছিল। তখন তুমি কাউন্টারে ছিলে? হ্যাঁ স্যার, আমার স্পষ্ট মনে আছে ওই লোকটা 6টা শার্ট কিনেছিল। ওই লোকটাকে মনে আছে? হ্যাঁ স্যার, আমার পরিষ্কার মনে আছে। স্যার এই দেখুন, একদম ফার্স্ট ক্লাস ম্যাটেরিয়াল, আপনাকে দারুণ মানাবে। এগুলো প্যাক করে দে। স্যার একটা নতুন রেঞ্জ আছে, আপনাকে সেটাও ভালো বানাবে। এই শুনতে পাসনি আমি কি বললাম? শুধু এগুলোই প্যাক করে দে, আর কিছু লাগবে না। ওকে স্যার। স্যার আমার লোকটাকে ভালো মনে আছে, কারণ আজ পর্যন্ত এত তাড়াতাড়ি 6টা শার্ট কেউ কেনেনি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। হ্যাঁ স্যার, ওই লোকটাকে ঠিক এরকমই দেখতে ছিল। তুই যা, দরকার পড়লে আবার ডাকবো। ঠিক আছে স্যার। এই লোকটার কাছেই রাজেশের ক্রেডিট কার্ড আর লকারের চাবি ছিল। আর স্যার ফুল চান্স রয়েছে যে এই লোকটার কাছেই রাজেশের মোবাইলটাও রয়েছে, আর সেই অজ্ঞাত ফোনটাও এই করেছিল। তার মানে হলো হয় রাজেশ এর কাছেই আছে, মানে জোর করে আটকে রেখেছে, বা হয়তো এই লোকটা রাজেশকে কিছু করেছে, বা কারো কথায় কিছু করেছে আর আমাদের ঘোল খাওয়াচ্ছে। আর রাজেশ নিজেও তো এরকম করাতে পারে স্যার। আমরা যাদের যাদেরকে ইন্টারোগেট করেছি প্রত্যেকের ডিটেলসটা বার করো, আর এই স্কেচটাকে সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। কেউ আমাদের সঙ্গে চালাকি তো করেই চলেছে। কেসটা না ঠান্ডা হওয়া পর্যন্ত তুই মুম্বাইতে ঢুকিস না। আরে বৌমা, কিছু না কিছু তো বলেছিল, ওর এত কিসের টেনশন? আমি জানি না দাদা, সত্যি বলছি, কিচ্ছু জানি না। ওই বিরারের ছবিটা নিয়ে কোনো একটা সমস্যা হয়েছিল না? শোনো 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 শোনো, ক্ষতি আমার হয়েছে আর আমি তোমার কথা শুনবো? কি ভেবেছো কি আমাকে? হ্যাঁ, রাখো। হ্যাঁ কাকু, কাকু তুমি নীরব আঙ্কেলের সঙ্গে কথা বলো না। হ্যাঁ কাকা, সেদিন সকালে বাবা নীরব কাকার সাথে এই কথাই বলছিলেন, আর ওনার সাথে কথা বলার পর উনি দেখা করতে বেরিয়ে যান। আমার তো মনে হচ্ছে না যে কেউ কিডন্যাপ করেছে। যদি সেরকমটাই হতো তাহলে ওরা নিশ্চয়ই ফোন করতো যে এত লাখ টাকা দিতে হবে। না, কাঁদিস না। আমি নীরবের সঙ্গে কথা বলছি, মনে হচ্ছে ও কিছু একটা লুকোচ্ছে। অসহ্য। প্রথমে পুলিশেরা আর এখন রাজেশের বাড়ির লোকেরা সন্দেহ করছে আমাকে। হ্যাঁ জগদীশ দা। নীরব, সত্যি করে বল, রাজেশের কি টেনশন ছিল, আর ওর উধাও হয়ে যাওয়াতে কার লাভ হতে পারে? জগদীশ দা আপনিও? একে তো পুলিশ আমাকে অকারণে বিরক্ত করছে, বারবার একই প্রশ্ন করে চলেছে, আর বারবার আমি একই উত্তর দিয়ে চলেছি, যেটা আমি আপনাকেও বলছি। দেখুন, রাজেশ ওই জমিটা যে কোনো মূল্যেই চাইছিল, আমিও চাইছিলাম। আর যখন আমি বুঝতে পারলাম জমিটাতে গন্ডগোল আছে, ওটা কোর্টের ঝামেলা, তখন আমি রাজেশকেও বলেছিলাম। আর তারপর থেকেই তো রাজেশ নিখোঁজ। আপনারা যতটা উদ্বিগ্ন আমি ঠিক ততটাই চিন্তিত। একে তো বিজনেসটা বন্ধ হয়ে রয়েছে, তার উপরে লোকসানের উপর লোকসান হচ্ছে। আমি হাত জোর করছি, আমাকে সন্দেহ করা বন্ধ করুন। দেখুন, রাজেশের নিখোঁজ হওয়া, কিডন্যাপ হওয়া, এই ব্যাপারে সত্যি আমার কোনো হাত নেই, বিশ্বাস করুন। ঠিক আছে নীরব, ঠিক আছে। আসলে চিন্তায় রয়েছি তো, তাই ফোন করেছিলাম তোমাকে। 1 সপ্তাহ হয়ে গেছে আমাদের রাজেশের কোনো রকম খোঁজ খবরই নেই। স্যার, জগদীশ গানাত্রা এও রিয়েল এস্টেট বিজনেসেই রয়েছে। আবুধাবিতে একটা রিয়েলিটি ডেভেলপমেন্ট ফার্ম রয়েছে, পারেলে এ নিজের ফ্যামিলির সঙ্গে থাকে। কমলেশ গানাত্রা সব থেকে ছোট ভাই, এরও একই বিজনেস রয়েছে, বড়িবালিতে নিজের ফ্যামিলির সঙ্গে থাকে।
রিয়েল এস্টেটের বিজনেস 3 ভাই করে? আসলে রাজেশ গানাত্রার মেন বিজনেস হচ্ছে জুয়েলারি। ওর একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটও রয়েছে, আর গত 4 বছর ধরে ও রিয়েল এস্টেট বিজনেস করছে। আর ওই নীরব দত্ত? ও রাজেশ গানাত্রার বন্ধু। রাজেশ গানাত্রা রিয়েল এস্টেট বিজনেস শুরু করার পর ও রাজেশের পার্টনার হয়েছে। গিরিশ চৌবে? এই স্টোরিটা একটু ফিল্মি স্যার। এ আসলে উত্তরপ্রদেশের লোক। 22-23 বছর আগে মুম্বাইতে আসে। শুরু করেছিল ভাড়ার অটো চালিয়ে। তারপর ধীরে ধীরে ও কোনো প্রপার্টি ব্রোকারের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়, তারপর ব্রোকার হয়ে যায়। এই করতে করতে ও নর্থ মুম্বাইয়ের রিয়েল এস্টেট বিজনেসের একটা বড় প্লেয়ার হয়ে যায়। এখানেও কাজ শুরু করে দোকান আর ফ্ল্যাটগুলোকে ভাড়ায় দিয়ে। এখন তো বড় বড় বিল্ডারদের সাথে ওঠা বসা করে, প্রপার্টি নিয়ে ডিল করে, কোটি কোটি টাকায় খেলে। প্রপার্টি ডিলিং ব্যাপারটা অতটা সহজ নয়, সেটা আমরা সবাই জানি। গিরিশ যে জমিটার ডিল রাজেশ আর নীরবের সঙ্গে করছিল সেটাও কোটি টাকার ছিল স্যার। ওটা লিটিগেশনে ছিল, ওটা নিয়ে কোর্টে কেসও চলছে। স্যার মানসুখানির পার্টনার মাকিজা এই প্রস্তাবটা নিয়ে এসেছিল যে জমিটা বিক্রি করব, কাস্টমার দেখো। সত্যি বলতে কি স্যার, আমি জানতাম যে মামলাটা কোর্টে রয়েছে, কিন্তু মাকিজা আমাকে বলেছিল যদি একবার ডিলটা হয়ে যায় তাহলে মানসুখানি আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে নেবে। স্যার সেই ভরসাতেই আমি রাজেশ দা নীরব দাকে ওই জমিটা দেখিয়েছিলাম। ওদেরও বড় প্ল্যান ছিল, কিন্তু মানসুখানি ব্যাগটা দিয়ে দিল। স্যার আমাদের লাইন এরম হয়, হয়তো কাউকে অফার করা টাকা পছন্দ হলো না, পোষালো না, বা আরও টাকা চাই, আর সে তখন বেঁকে বসে ডিলটা ক্যান্সেল করে দেয়। রাজেশ গানাত্রা এই লাইনে 4 বছর ধরে আছে। উনিও হয়তো এর আগে এরকম হতে দেখেছেন, এই লাস্ট মিনিটে ডিল ক্যান্সেল হওয়া। অবশ্যই দেখেছে স্যার, কিন্তু এই কথাটাই তো আমার মাথায় ঢুকছে না স্যার। একটা ডিল ক্যান্সেল হওয়াতে এত টেনশন করার কি আছে? আর সত্যি বলতে গেলে স্যার 29 তারিখ যখন আমি রাজেশ দার সঙ্গে দেখা করি, যেদিন থেকে উনি নিখোঁজ, সেদিন ওনাকে দেখে মনেই হচ্ছিল না উনি টেনশনে আছেন। আমার সঙ্গে নর্মাল কথা বললেন। স্যার স্কেচটার উপরে এখনো কোনো রেসপন্স আসেনি। মনে হচ্ছে লোকটাকে কেউ অ্যালার্ট করে দিয়েছে, এমন কেউ যে রাজেশ গানাত্রাকে গায়েব করে দিয়েছে। সেলফোনটা এখনো সুইচ অফ আছে স্যার। সে খুব তাড়াহুড়োর মধ্যে 6টা শার্ট কেনে, 2 লাখ টাকা চুরিও করে, তাও লকারটা চাবি দিয়ে খুলে। কিন্তু এখনো অবধি আমাদের কাছে কোনো অভিযুক্তই নেই, সাসপেক্টও নেই। কমিশনার সাহেব, 1 মাসের উপর হয়ে গেছে, রাজেশের কোনো খোঁজ খবর নেই। আর এখন বরিভালি থানার মিসিং ফাইলের মধ্যে আমার দাদার কেসটা একদম চাপা পড়ে গেছে। স্যার, ওর ক্রেডিট কার্ড ইউজ করা হয়েছে, ওর লকারের চাবি ইউজ করা হয়েছে, লকার থেকে ক্যাশও উধাও। কিন্তু তার মানে কি এটাই যে রাজেশ নিজে থেকে কোথাও চলে গিয়েছে? স্যার, ও এ ধরনের মানুষ নয়। স্যার আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন স্যার, হয়তো আমার দাদা খুব বিপদের মধ্যে আছে। স্যার, এই কেসে ইনভলভ সকলের ডিটেলস এই ফাইলে রয়েছে। ওদের সমস্ত ডিটেলস বের করে প্রত্যেক কটা ডিটেল মাইক্রোস্কোপের নিচে দিয়ে দাও। প্রথমত, রাজেশ গানাত্রা 1 মাস ধরে নিখোঁজ, অথচ কোনো মুক্তিপণের ফোন এখনো আসেনি, অর্থাৎ সে কিডন্যাপ হয়নি। কিডন্যাপিং ইজ রুলড আউট। দ্বিতীয়ত, সে যদি কোথাও চলে গিয়ে থাকে তাহলে প্রশ্নটা হলো সে কোথাও কেন যাবে, আর সেটাই বড় প্রশ্ন। তৃতীয় সম্ভাবনা হলো যে হয়তো পুরনো কোনো শত্রুতা বা নতুন কোনো শত্রু যাকে এখনো ধরা যায়নি। স্যার, হয়তো কোনো প্রেশারে ছিল বা ব্ল্যাকমেইল। সব কিছুই হতে পারে। সেটা যাই হোক না কেন, তার একটা বড় প্রমাণ এই ফাইলে রয়েছে। এমন কেউ একটা লোক আছে যে কিছু লুকোচ্ছে বা কিছু চাপা দিচ্ছে। একবার ঢাকনিটা ঠিক মতো খুলতে পারলেই সেটা স্প্রিংয়ের মতো ছিটকে বেরিয়ে আসবে। কি হয়েছে বাবা? টেনশনে কোনো ব্যাপার? না, কিছু না। রাজেশ গানাত্রা কোথায় আছেন? ওনার নিখোঁজের সঙ্গে কি ওই দুটি মিসিং কেসের কোনো সম্পর্ক ছিল যেগুলি 2008 আর 2010 সালে হয়েছিল? এমন তো নয় যে কারো মাথায় মানুষকে নিখোঁজ করার ভূত চেপে বসেছিল, তাতে কোনো বিকৃত চাহিদা পূর্ণ হতো। রাজেশ গানাত্রার সেলফোন, ক্রেডিট কার্ড, আন্ডার রেনোভেশন বাড়ির চাবি, ওনার কাবার্ড আর লকারের চাবি, এই সব কিছু ব্যবহার করা হয়েছিল। এখন এই কেসের চাবি সেই অজানা ব্যক্তি ছিলেন যিনি এই সব চাবি ব্যবহার করেছিলেন। কাল রাতে ক্রাইম ব্রাঞ্চ এর সত্যতা বের করবে, আর কাল রাত 11টায় রাজেশ গানাত্রা নিখোঁজের ঘটনায় কিছু চাপা সত্য বেরিয়ে আসবে।